আজকে যে অধ্যায় তৈরি করেছে কংগ্রেস দ্বারা, যে দলটা একটা লম্বা সময় সত্তাসীন ছিল, और सत्तासीन থাকার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল মহিলা, দলিত और जनजातिদের সাপোর্ট। আজ সেই কংগ্রেস ভারতবর্ষের যে প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ মর্যাদার ব্যক্তিত্ব মহামহিম রাষ্ট্রপতি, উনি একজন মহিলা, जनजाति समाज থেকে अंतिम वर्ग থেকে আসে। अब দেশের সবচেয়ে বড় পঞ্চায়েত লোকসভা, সেখানে কংগ্রেসের লিডার অফ হাউস অধীর রঞ্জন চৌধুরী এভাবে রাষ্ট্রপতি ভবনের বাইরে বসে কটূক্তি করা, তারপর লোকসভাতে বহস করা, এটা অত্যন্ত লজ্জাস্কর। তার সঙ্গে সঙ্গে শুধু অধীর বাবুর মাফি চাওয়াটাই শেষ নয়, এটা কংগ্রেসের আসলি চেহারা ফুটে উঠেছে। যে শব্দটা উনি প্রয়োগ করেছেন সেটা আমার মুখ দিয়ে বেরোবে না। মহামহিম রাষ্ট্রপতির বিষয়ে এই শব্দ ব্যবহার করা, সেটা কোনো ভারতীয় সন্তানের মুখে নিশ্চিত বেরোবে না, এটা বিশ্বাস করি। এবং কংগ্রেসের উচিত যে অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে অব্যাহতি দেওয়া, বরখাস্ত করা এবং সঙ্গে সঙ্গে তাদের পার্টি থেকেও ওনাকে অব্যাহতি দেওয়া। আর যেটা কংগ্রেস করেছেন বা কংগ্রেস পার্টির মহিলা প্রধান পার্টি, তাদের ওনার তরফ থেকে বা ওনার কাছ থেকে যেটা ভারতবর্ষে আশা করেছিল, আজকে সেটা পরিলক্ষিত হয়নি। এবং কংগ্রেসকে এবং কংগ্রেস প্রধান এবং সেই পরিবারকে ভারতবর্ষের সাধারণ গরিব মানুষ, আপামর জনসাধারণ আজকে তাদের আসলি চেহারা দেখেছে। আমি আবারও তার জন্য ঘোর নিন্দা জানাই এবং আমি আশা করব যে কংগ্রেসের মহিলা প্রধান নেতৃত্ব তার উপর কঠোর ব্যবস্থা নেবেন এবং আজকে ভারতবর্ষের 130 কোটি জনতার যে অপমান, মাতৃজাতির যে অপমান, সেটা স্বাভাবিকভাবে যে কোনো ভারতীয় সন্তানকে পীড়া দেবে। কারণ আমরা কোনো মায়ের গর্ভে থেকেই এই দুনিয়াতে তার মুখ দেখি, তো স্বাভাবিকভাবে মায়ের উপরে লাঞ্ছন করা বা অপমান করা ভারতবর্ষের প্রতিটি ব্যক্তিত্ব তা বিরোধ করবে এবং ভারতীয় জনতা পার্টি পুরো দেশব্যাপী তার তোড়জোড় আন্দোলন করবে। এবং আপনাদের মাধ্যমে আমি আবারও এই কংগ্রেস, কমিউনিস্ট এদের যে নেতৃত্ব, তাদেরকে বলবো যে ভারতকে আগে চিনেন, ভারতের মাতৃভূমি, ভারতের মাটি, ভারতের মা, ভারতের আত্মা, সেটাকে চেনা দরকার। আর আজকে তাদের লিডার অফ দ্য হাউস লোকসভার যে বয়ান, তার মধ্যে প্রমাণিত হয় যে কংগ্রেস কোনোদিনই মহিলাদের সম্মান করেনি। আর যেটাই মহিলাদের জন্য চেষ্টা করুন সেটা দেখবা হয়। আসলি মহিলা কল্যাণ যদি কেউ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আসলি মহিলা কল্যাণ এবং মহিলা সশক্তিকরণ কাজ হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এনডিএ দল, আমরা যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে
একজন অন্তিম জনজাতি মহিলাকে দেশের সর্বোচ্চ পদে মহামান্য রাষ্ট্রপতি পদে অলঙ্কৃত করেছি। তার জন্য আমিও গর্ববোধ করি যে আমি সেই দলের একজন সাধারণ কার্যকর্তা, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কংগ্রেসের এই যে মহিলা বিরোধী মানসিকতা, এই মহিলা বিরোধী মানসিকতা নিশ্চিত পরাজয় হবে এবং ভারত এবং ভারতীয় সশক্ত মহিলা ঝাঁসি রানী যে ভূমি, সেই ভূমির মহিলাদের জিত নিশ্চিত হয়েছে, আগামী দিনে আরো। যে মহিলা পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এবং সুনামের সহিত দেশবাসী তথা দেশের সেবা করেছে, এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে এই ধরনের মন্তব্য এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এখনো পর্যন্ত নীরব ভূমিকা, আপনার কি অভিমত? দেখুন, আমি বললামই যে কংগ্রেসের যে আসলি চেহারা সেটা মানুষ দেখে নিয়েছে। কংগ্রেস শুধু মহিলা বিরোধী একটা দল তেমন না, গরিবদের উন্নয়ন বিরোধী। কংগ্রেস সময় সময় গরিবী হটাও নারা কংগ্রেসে দিয়েছে, কংগ্রেসের প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু গরিব কি শেষ হয়েছিল? কংগ্রেসের নারা থেকে ইলেকশনকে সামনে রেখে মানুষকে বেवकूफ বানানোর জন্য भारतीय जनता पार्टी नेतृत्वाधीन अटल बिहारी सरकार और माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी सरकार আসলে মহিলা সশক্তিকরণ। তার জন্য আপনারা দেখেছেন যে প্রতিটি নির্বাচন যখন হয় তো জাত পাত তার ঊর্ধ্বে উঠে সমস্ত মহিলা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেন, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেন। উত্তরপ্রদেশে কিছুদিন আগে লোকসভা দুটি সিট হয়েছে, রামপুর সিট যেটা সংখ্যালঘু অধ্যুষিত সিট, সেখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জেতা। তার মানে কি? আমার মুসলিম বোনেরা সেখানে ভোট করেছে, কারণ ওনারা জানেন যোগী আর মোদী হি তাদেরকে রক্ষা করতে পারে। মহিলার জন্য রক্ষা করার মতো ভাই নরেন্দ্র মোদী ওনারা পেয়ে গেছেন, এবং এতদিন কোনো অল্টারনেটিভ কংগ্রেসের ছিল না। তার জন্য কংগ্রেস সেই জায়গায় দীর্ঘদিন ভারতের শাসন ক্ষমতা ছিল। তো যেই মাত্র অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 26 দল মিলিয়ে প্রথমবার সরকার চালানো, সাকসেসফুল সরকার, দেন আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে সম্পূর্ণ একক সংখ্যাগরিষ্ঠ সরকার ভারতীয় জনতা পার্টিকে কল্পনা করতে পারেনি তারা। তারপর 2019-এ আবার 303 সিট নিয়ে এখন 303-এর জায়গায় 305 হয়ে গেছে। তো সেই জায়গায় আমি বিশ্বাস করি ভারতীয় মহিলারা একটা মায়ের জাতি, ওনারা বোঝেন যে রাজনীতি করার জন্য রাজনীতি কারা করেন, ভোট ব্যাংকের জন্য কারা রাজনীতি করেন, কারা সংখ্যালঘু পলিটিক্স করেন, কারা মহিলা সশক্তিকরণ নামে পলিটিক্স করেন, আর কারা আসলিয়াতে মহিলা সশক্তিকরণের কাজ করেন। আমাদের ত্রিপুরা রাজ্যে পুরনো সরকার থাকতে মহিলা সশক্তিকরণের বিষয়ে এরা সবচেয়ে বেশি নারী সমিতির নামে বলে দিতেন। মাত্র 4000 4500 সেলফ হেল্প গ্রুপ ছিল মহিলাদের। আজকে ত্রিপুরাতে 36,000 সেলফ হেল্প গ্রুপ আছে, আরবানেতে আরো 4700 আছে, প্রায় 40,000-এর কাছাকাছি যে সেলফ হেল্প গ্রুপ, তার মধ্যে 3,25,000 মহিলা, 3,25,000। তো আসলে যে মহিলা সশক্তিকরণের কাজ বিজেপি এবং বিজেপি সরকারগুলো করে, সেগুলো আমাদের ত্রিপুরা রাজ্য প্রমাণিত রয়েছে। এখানেও 33% রিজার্ভেশন মহিলাদের জন্য রয়েছে, এবং আগে হোম ডিপার্টমেন্টের 10% ছিল। টিএসআর যখন রিক্রুটমেন্ট আমরা করেছি, প্রথমবার ত্রিপুরাতে রাইফেলম্যান হিসাবে ত্রিপুরা স্টেট রাইফেলে মহিলারা অংশগ্রহণ করেছেন এবং ডিউটি করছেন, সেটা মহিলা সশক্তিকরণের বড় উদাহরণ। আপনি কি কংগ্রেস দলকে সংস্কারবিহীন দল হিসেবে আখ্যায়িত করবেন এই ঘটনার প্রেক্ষাপটে? দেখুন, কংগ্রেসের বিষয়ে আমি সংস্কার কি আছেন, এদের একটাই সংস্কার, পরিবারকে সালাম ঠোকা, এক গান্ধী পরিবার, এবং নামটা উদ্ধার করা। এটা নেহরু পরিবারের গান্ধী না। কেউ বলে দিলে, আমি বিপ্লব দেব বলে দিলাম আপনাকে, বলে আপনি চলেন দে ভাইয়া দেবো, আর আপনি চলতে থাকবেন, আরে আমি ওই জায়গাতে যাবো না। ঠিক আছে, দিয়েছেন। এরা বেসিক্যালি নেহরু পরিবার, নেহরু খানদান। তারপরে নেহরু খানদান নেই, ইন্দিরা গান্ধীর তো শাদী বিবাহ হয়েছে, তবুও নেহরু খানদান চলছে। এটা আমারও বোন আছে, বিয়ে হয়ে গেছে, তো এখন তো আমাদের খানদান নেই,
আমাদের যে পরম্পরাতে খানদান, তো আমার ছেলে মেয়ে আছে এরা, কিন্তু আমার বোনেরা যেখানে বিবাহ হয়ে গেছে ওই খানদানে চলে গেছে, আমরা গোত্রতে বিশ্বাস করি। তো এগুলো কংগ্রেসের নকলিপন, ক্ষমতাসীন থাকার জন্য একটা নামকে ইউজ করা আর মানুষকে বেवकूफ বানানো, আর ওই ফ্যামিলিটাই সমস্ত কিন্তু রাজ পরিবার, বাকি সব আমরা প্রজা। কিন্তু আজকে ফ্যামিলিবাদ, বংশবাদ যেটা বলকে, সেটার সমাপ্তি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আমি আশা করি আগামী দিনে আমাদের মতো ছোট ছোট কার্যকর্তা যদি মুখ্যমন্ত্রী পদে পর্যন্ত পৌঁছে যেতে পারে, তো অন্যান্য জায়গাতে আজকে সে বিজেপির মাধ্যমে অন্যান্য দলগুলিতে আমি দেখি, মহারাষ্ট্রে কিছুদিন আগে পতন হয়েছে বংশবাদ, তো সেটা সার্বিকভাবে লক্ষণীয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিশাটা চাইছেন, অন্তিম ব্যক্তি এসে সরকারের ভাগিদারি হওয়া, ও সেই দিশাতে ভারতবর্ষের রাজনীতি এবং আমাদের সিস্টেম এবং মানুষের মানসিকতা তার পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কন্যাকে নিয়েও ইতিমধ্যেই কংগ্রেস ঘৃণ্য রাজনীতি শুরু করেছে, তো সেটা নিয়ে আপনার কি অভিমত রয়েছে? দেখুন, কংগ্রেসকে ঘৃণ্য রাজনীতি, যদি মহামহিম রাষ্ট্রপতি একজন মহিলা মানে জনজাতি সমাজ থেকে আছেন, কত কষ্ট করে উনি ওখানে উঠেছেন, একবার পড়লে চোখের জল চলে আসে। এত মানে সাধারণ মানসিকতা, সরলতা ওনারা, আমাদের ত্রিপুরাতে ছিলাম যখন দেখা করে ইতনা সরলতা, আমাকে কি বলছে, আমি দেখা করেছি, विप्लव दादा त्रिपुरा में बहुत जनजाति है, बस उनको प्यार चाहिए, थोड़ा सा हम लोग को प्यार चाहिए और कुछ नहीं चाहिए। एक राष्ट्रपति बोल रहे हम लोगों से प्यार चाहिए और कुछ नहीं चाहिए, आप लोग प्यार देना, बोले हम कोशिश करते हैं। तो इतना सरल मानसिकता একজন মহিলা রাষ্ট্রপতি প্রথমবার জনজাতি সমাজ থেকে আসেন, তার যদি কংগ্রেস অপব্যাখ্যা করতে পারে, এইসব বিশেষণ ইউজ করতে পারে, স্মৃতিজি তো আমার বোন, স্বাভাবিকভাবে যেটা হয়েছে তার জন্য আমি মর্মাহত। কিন্তু আমি আমার বোনকে চিনি, ও ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ও মোকাবেলা করতে জানে, হাউসকেও দেখিয়ে দিয়েছে কংগ্রেসের আসলি চেহারা। স্মৃতি ইরানি আজকে লোকসভাতে সবার সামনে তুলে ধরেছে এবং আগামী দিন কংগ্রেসের তার জবাব দিতে হবে। ত্রিপুরাতেও কংগ্রেস এবং অন্যান্য যে দলগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে জনজাতিদের নিয়ে রাজনীতি করা, এই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যের প্রেক্ষাপটে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এখনো নীরব, আপনি কি বলবেন? নীরবই তো থাকবে, তারা সরব কখন হয়? সিপিএম আর কংগ্রেস মিলে সরব হয়, একলা সরব হতেই পারে না কংগ্রেস। কিছুদিন আগে বাই ইলেকশন ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমি দেখেছি সিপিএম আর কংগ্রেস মিলে সরব হয়েছে, একলা তো আর সরব হতে পারে না। কিন্তু আগামী দিনে ত্রিপুরা মানুষ প্রমাণিত করবে, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কাজ করেছে তার পরিসংখ্যানে মানুষ নির্ণয় নেবে, এবং তাদের নীরব থাকাই ত্রিপুরার জন্য কল্যাণ। সরব হলে তো এক বংশবাদের কথা বলবে আর এক বংশের কথা বলবে, বাইরে তাদের কাছে কিছু নেই, বলার অধিকার নেই, শুধু ওই বংশের চাটুকারিতা করা। ওই বংশের যে প্রধান মহিলা আছেন, ওনার ছেলে মেয়ে, মেয়ের নাতি পোতা, এর বাইরে পার্টি নেই, এর বাইরে এরা সব প্রজা, আর ওটা হচ্ছে রাজ পরিবার। असलियत में देश के নন গান্ধী ফ্যামিলি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারা যে আসলি প্রতিনিধি হয়ে পৌঁছেছেন, আর ওই পরিবার থেকে আসা সেটা তো বংশবাদ আর রাজবাদের পরিচয়, এর বাইরে কোনো কিছু নেই। তার জন্য তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদের ভারতের সঙ্গে চিন্তা ভাবনার কোনো কিছু মিল থাকবে না। এরা জানে যে আমার বাবা হয়েছে, আমার তো আমি হব, তো আমার পর আমার ছেলে হবে, তো ওনাদের রেসপন্সিবিলিটি তো বান্ধব ধরা হয়। কিন্তু বিপ্লব দেব জানা যে বিপ্লব দেবকে যেটা কাজ দিয়েছে, বিপ্লব দেব রেসপন্সিবিলিটি পুরা করতে হবে, তার রেসপন্সিবিলিটির উপরেই তার দায়িত্ব থাকে। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের, উনি ওনার দায়িত্ব বোঝেন, উনি জানেন যে ওনাকে কাজ করতে হবে। অন্তিম ব্যক্তি অন্তিম পরিবার থেকে উঠে এসছেন, উনি সমাজকে বোঝেন, অন্তিম ব্যক্তিকে বোঝেন, ব্যবস্থাকে বোঝেন, কষ্টকে বোঝেন, ইজ্জতকে বোঝেন, মেহনতকে বোঝেন। তারা কোথায় মেহনতকে বুঝবে, ইজ্জতকে বুঝবে?
তাদের তো যেটা আছে এটা পার্মানেন্ট, আমাদের কিছু পার্মানেন্ট নেই। আমি কিছুদিন আগে সিএম ছিলাম, এখন সিএম নেই, আমাদের পার্মানেন্ট নেই কোনো কিছু। আমরা যেটা দায়িত্ব আছে সে নিয়ে চলতে হবে। স্যার, রাজ্য কংগ্রেসের দাবি আপনাদের দলের কয়েকজন বিধায়ক নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন বা রয়েছে, যোগাযোগ রয়েছে। আপনার কি মনে হয় যে আজকের দিনে কংগ্রেসে কেউ যায়? কংগ্রেস থেকে বেরিয়ে আসার জন্য মানে কোন দরজা দিয়ে বেরোবে, তার যাদের কোনো রাস্তা নেই এরা কংগ্রেসে যায়। যাদের কোনো রাস্তা নেই, মানে এত সিল চপ্পর পড়ে গেছে, তো সিলের আর জায়গা নেই, তো কংগ্রেসে যায়। বিজেপিতে সিল চপ্পর দরকার নেই, বিজেপিতে অন্তিম ব্যক্তির পার্টি, বিজেপি আপনার ধারাতে চলে, জনতা সর্বোপরি, সংগঠন সর্বোপরি। স্যার, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে ঘটনাটা সেটা আপনিও দেখতে পেয়েছেন, একজন মন্ত্রীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এই সমগ্র ঘটনাটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যা আপনি দেখলেন তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া চাই। দেখুন, আমরা আগেই বলেছি বাংলার মানুষের দুর্ভাগ্য, যেটা হয়তোবা ইলেকশন আগে এগুলো বেরিয়ে আসতো অ্যাসেম্বলির, তাদের আসলি চেহারা দেখে নিত। এবং আমরা বরাবরই বলছি, সারদা, নারদা, এখন তো পার্থদা, उसके बाद ये दा वो दा দিদি পর্যন্ত করবে। তো এই দা দি নিয়ে পার্টি, তো এই পার্টির কি দুর্দশা হবে। আর দুর্ভাগ্য বাংলাকে আমি ভালোবাসি, যে রবীন্দ্রনাথের ভূমি, বঙ্কিমচন্দ্রের ভূমি আজকে সিন্ডিকেটের হাতে। টিচার রিক্রুটমেন্ট করবে, সেই জায়গায় টিচারের কাছ থেকে পয়সা নেবে, সে কি শিক্ষা দেবে, কি শিক্ষা দেবে? আমরাও সরকার করেছি সিপিএম কে সরিয়ে, 25 বছরের ক্রমাগত সরকার, আমরাও সরকার এনেছি, আমরাও রিক্রুটমেন্ট করেছি টিচারের। কোনো ব্যক্তি বলতে পারবে না কারোর কাছ থেকে কোনো স্ক্যাম হয়েছে, কারোর কাছ থেকে পয়সা নিয়েছে। আমরাও টিচারের রিক্রুটমেন্ট করেছি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করেছি। ত্রিপুরাতে যে বিজেপি সরকার চলছে, কংগ্রেস যাওয়ার পর এক স্ক্যাম বিহীন সরকার, ক্রাইম ফ্রি সরকার। আমি বলি না যে ক্রাইম জিরোতে নিয়ে এসেছি, কিন্তু আগের যদি ক্রাইম রেট দেখি, কনভিকশন রেট দেখি, তার চাইতে অনেক বেশি বেটার হয়েছে। কারণ যেই লোকগুলো এখন বিজেপি করছে, এই লোকগুলো একসময় কংগ্রেস বা সিপিএমই করতেন। আমাদের মধ্যে 2, 4, 5, 7টা লোক হয়তো ইক্কা দুক্কা মানে জনসংঘ পরিবার বা সংঘের পরিবার থেকে এসছে, কিন্তু বাকিরা তো একসময় কংগ্রেসে ছিলেন, সিপিএম এ ছিলেন, এনারা এসছেন। তারপর আমি গর্ববোধ করি, যারাই আমাদের সঙ্গে এসছেন তাদেরকে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা ট্রান্সপারেন্ট সরকার চালাই, যেটা কমিউনিস্ট কোনোদিন করতে পারেনি। কারণ কি, এই কংগ্রেস এক সময় সরকার করেছিল সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে, কিন্তু সেই সময় কারাপশন ফ্রি সরকার দিতে পারেনি, কারাপ্ট সরকার দিয়েছে। কিন্তু ওই কংগ্রেসের বহু লোক আজকে এই পার্টিতে চলে এসে এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। ওনারা কিন্তু কারণ নেতৃত্বের উপর নির্ভর করে, লিডারশিপের উপর নির্ভর করে, তার যে প্রচার প্রসার और নিয়ত তার উপর নির্ভর করে। ভারতীয় জনতা পার্টির নিয়ত সাফ। ওই পার্টি থেকে আসা লোক 4, 5 বছর, 6 বছর, 7 বছর হয়েছে আমাদের পার্টিতে এসে গেছে, আর আজকে বিজেপির গঙ্গাতে মিশে গেছে। এবং আমি দেখেছি আমাদের মন্ত্রীরা সুন্দর কাজ করে দেখিয়েছে, সে রতনলাল নাথ হোক, সে প্রণজিৎ সিংহ রায় হোক, সে মনোজ কুমার দেব হোক, তো এদের আমি কার্যশৈলী দেখেছি। দীর্ঘ সময় কংগ্রেস করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসার পর মোদী যেভাবে কাজ করে, বিপ্লবদের যেভাবে কাজ চায়, ঠিক ওইভাবে কাজ করেছে। আজ ত্রিপুরা মানুষ একটা দিশা পেয়েছে, আশা পেয়েছে, এক মানুষের মধ্যে বিশ্বাস জেগেছে, না আমার ছেলে মেয়ের কিছু হবে, ভবিষ্যৎ হবে। না হলে আগে তো ত্রিপুরা মানুষ নিরাশাতে, যেমন সবকিছু হয় না, কিন্তু আশা দেওয়া, নকারাত্মক মানসিকতা থেকে মানুষকে বের করে রাখা। মা বাবা কি করে, সকালবেলা উঠে বলে তোর দিনটা ভালো যাবে, ইষ্ট দেবতার ছবিটা দেখে নাও, সূর্য দর্শন করে নাও, কি বলে মা, দিন যাতে ভালো যায়। তো রাজ্যের প্রধান উচিত দিন যাতে 37 লক্ষ ত্রিপুরাবাসী ভালো যায়, সেটাই বাতাবরণ তৈরি করা। আগে যে ছিল কমিউনিস্ট নেতৃত্বে, আমি দেখতাম উঠেই সকালবেলা বলছে নেই, খাউন নেই, বস্ত্র নেই, তারপরে কি লাঞ্ছনা হয়েছে, বঞ্চনা হয়েছে,
এই শব্দগুলো কেন্দ্র দিচ্ছে না, সকালবেলা উঠে এই শব্দগুলো, এই শব্দগুলো নাকারাত্মক শব্দ মানুষের জীবনে কোনোদিনই উন্নয়ন আনতে পারে না, না বিশ্বাস আনতে পারে। মানুষকে শুধু বিশ্বাস দেওয়া और কনফিডেন্স দেওয়া, ব্যক্তি আপনি আপ সবকিছু করে, ব্যক্তি আপনি আপ সবকিছু করে। তো সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে। আমার বিশ্বাস মানিক বাবুর নেতৃত্বে এখন সরকার কাজ করছে, যে কাজগুলো আমি করে এসেছিলাম সেগুলো উনি এগিয়ে নিয়ে যাবেন, এবং সেগুলি ভিজন ডকুমেন্টসে আমরা যা যা কাজ করি 99% আমি করে দিয়েছি অলরেডি। বাকি যেটা রয়েছে মানিক বাবু পুরো ফিনিশিং দেবেন, আর যেটা আমরা কমিটমেন্ট করেছি পুরো কমিটমেন্ট আমরা পুরা করে তারপর দেশে নির্বাচন করব। দেশের নির্বাচনের জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এবং জয়ের ব্যাপারে তো জনতা নিশ্চিত করে। 18 তো জয়ের মন্ত্র জনতার কাছে, ডেমোক্রেসি পদ্ধতি, ইভিএম মেশিনের ভোটটা জনতা তয় করে, আপনি তয় করবেন আপনার ভোটটা কোথায় দেবেন, হ্যাঁ না? কিন্তু এটা আমার বিশ্বাস যে যে সরকারটা আমরা দিয়েছি 25 বছর ক্রমাগত সিপিএমের পরে, এই সরকারটা আলাদা একটা সরকার দিয়েছে, গতানুগতিক সরকার দিই। এই সরকার স্কুল এডুকেশন হোক, হায়ার এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, আমাদের করোনার সময় মোকাবেলা হোক, হেলথ ইনফ্রাস্ট্রাকচার হোক, নিউ এডুকেশন পলিসি হোক, এই সবগুলো, এই শব্দগুলো এসিজেড স্পেশাল ইকোনমিক জোন হোক। ত্রিপুরাতে আপনারা জেনে খুশি হবেন, এই পোলো টাওয়ার যেটা হচ্ছে সেটাও এখন 5 স্টারে পরিণত হয়ে যাচ্ছে। তার সার্টিফিকেটের ব্যবস্থা আমরা করেছি, কারণ ত্রিপুরাতে এখন ওটা 5 স্টার ছিল না, 4 স্টার ছিল, ইন্সপেকশন হয়ে গেছে, এটা 5 স্টার হয়ে গেছে, কিছুদিন পর সার্টিফিকেট চলে। ত্রিপুরাতে প্রথম 5 স্টার এজিবির সময় হয়েছে। ওরা বলবে শুরুয়াত আমরা করেছি, শুরুয়াত তো করেছো, এয়ারপোর্টের শুরুয়াত করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা, বললে আমরা শুরুয়াত করেছি, কিন্তু কোভিডের মধ্যেও চেন্নাই থেকে জিনিসপত্র এনে সময়ের কাছাকাছি কমপ্লিট করে দেওয়া, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার। এটা হচ্ছে শুরুয়াত, অনেকে কিছু জনতাই সরকার কিছু তাই করবে, কিন্তু জনতা এখন আলাদা দেখছি সবকিছু। ন্যাশনাল হাইওয়ে একটাই ছিল আগে, এখন 7খানা ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে একসঙ্গে। ছামনুতে ন্যাশনাল হাইওয়ে কখন ওরা সামনেতে বলতো সেখানে জলের ব্যবস্থা করতে পারবো না, কারণ কি অন্তিম জায়গা ও পাহাড়ি জায়গা, ওখানে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি যখন যাই ছামনে মানুষ বলে এই স্যার আমাদের ন্যাশনাল হাইওয়ে, যেখানে উগ্রবাদীরা আনাগোনা করতো, সেখানে আমি একলব্য বিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল 68 করোড় রুপিস, মানে 70 কোটি টাকা খরচা করে একলব্য বিদ্যালয়, 100 সিবিএসসি স্কুল বিদ্যাজ্যোতির মাধ্যমে। এরা মাঝে মাঝে বলে রতনবাবু সকাল একটা বলে বিকালে, রতনবাবু সকাল একটা কাজ করে, বিকালে একটা কাজ, দিন 3টা কাজ করে। কতগুলো স্কিম এসছে এডুকেশনে, 37টা নিউ স্কিম এসছে, তার নাম বলতে পারবে না এরা, কাজ করেনি তার জন্য নাম বলতে পারবে না, আমরা কাজ করি মুখস্থ থাকে। তো এই সরকার কাজ করেছে। আজকে ত্রিপুরাতে কোনো ব্যক্তি বলতে পারে, মনরেগার যত জব কার্ড আছে তাদের কাছে কাজ রয়েছে। একসময় 36 ডেজ ম্যান্ডেজ হতো, আর আজকের দিনে 76 এভারেজ ম্যান্ডেজ হয়। আর 5 কিলো করে চাউল 25 লাখ লোকের ফ্রি, নরেন্দ্র মোদীর প্রতি ব্যক্তি ফ্রিতে 5 কিলো চাউল লাও দিচ্ছে। তারপর বিপিএল অন্তোদয়ের 2 টাকার চাউল তো আছে এডিশনাল। আজকে গরিবরা চাউল বিক্রি করে শাড়ি কেনে, খুশি চাউল বিক্রি করে হয়তো বাসনপত্র কেনে, আর আগে বাসন বিক্রি করে চাউল কিনতে হতো এই রাজ্যের মধ্যে কমিউনিস্টের সময়। তো আপনারা জিজ্ঞাসা করেন, তার জন্য বলেছি, না হলে বলার দরকার নেই। কাজ বলে রাস্তাঘাট, বিজলি, পানি, ঘর ঘর জল, এগুলো কথা বলে, মানুষ এগুলো জানে। এবার উপনির্বাচনে দেখেছেন যুবরাজ রেজাল্ট, তারপরে সুরমার রেজাল্ট, বর্দোয়ালি টাউন অঞ্চলের রেজাল্ট। একটা বলবেন স্যার এটা কিভাবে চলে গেল, এইগুলো কেন চলে গেল, এটা 23-এ জবাব পাবে। কিভাবে আসতে হয় সেটা আমরা জানি, কিভাবে সেই সিট আসতে হয় এটাও জানি। 23 মে জিতাকে দেখা। দেশের নির্বাচনে প্রধান বিরোধী দল কে থাকবে আপনাদের জন্য? বিরোধী দল জিতে যদি আসে দলের থাকবে, আর যদি না জিতে তো কোথা থেকে। আমি ডক্টর মানিক সাহেব যখন পার্টি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন আমি মানিকবাবু বলেছিলেন, মানিকবাবু আমি 0 থেকে 36 পর্যন্ত পৌঁছেছি, আপনার কাছ থেকে 60 লাগবে। মানে সিএম হওয়ার পর আমাকে বলেছেন, আপনি তো আমাকে বলেছিলেন 60 সিট এনে দিতে হবে, এখন তো আপনি আমাকে আপনারা বানিয়ে দিয়েছেন, এখন তো আমি দুই দিকে দায়িত্ব। আমি বলি তো আচ্ছা না, আর 60 সিট এনে দিন। আমি
বলেছি 36 পর্যন্ত উঠেছি, 60 লাগবে। আর আমার বিশ্বাস মাননীয় সেটা করতে পারবে। স্যার 23-এ কি বিজেপি জোটে যাওয়ার ইচ্ছা নাকি একলা চলনীতে? আরেকটা হচ্ছে স্যার, কর্মচারীদের বকেয়া ডিএটা এখনো নিয়ে আলোচনা হচ্ছে, তো বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আপনার এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে বা বলবেন? দেখুন, বাজেটের সময় আমরা যাই প্রবধান রেখেছি, সময় সেটা সামনে আসবে। আর যেটা কোয়ালিশনের বিষয়, ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ সরকার এখনো আছে, 36 সিট আমাদের কাছে রয়েছে। আমাদের আইপিএফটি বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কোনোদিনই আমাদের অ্যালায়েন্স পার্টনারকে অবহেলা করি না। এটা ভারতীয় জনতা পার্টির ইতিহাস রয়েছে। আমাদেরকে ছেড়ে যদি কেউ চলে যায়, আমরা চেষ্টা করি তারপর রাখার জন্য। আমরা, আপনারা দেখেছেন, আকালি দলের সঙ্গে আমরা চেষ্টা করেছি, শিবসেনার সঙ্গে চেষ্টার আমাদের কোনো ত্রুটি ছিল না। আমরা নিজেদের দরকার হলে কিছু জলাঞ্জলি দিয়ে আমরা চেষ্টা করি বন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য। এডিসিতে আমরা দেখেছেন, আমরা বড় দল হয়ে আমরা 12টা সিটে লড়ি, 18টা সিটেদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, রেজাল্ট যাই হয়েছে হয়েছে। তো আমরা যে জানতাম না কি হবে রেজাল্ট, এমন তো না, কিন্তু আমরা শরিকি ধর্ম নিভাতে জানি। এখন আমাদের যে মূল লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি ও সংগঠনকে শক্তিশালী করা, নরেন্দ্র ভাই মোদীর কাজকে মানুষের কাছে যেটা আমরা পৌঁছেছি সেই বিষয়ে মানুষকে অবগত করানো, তার প্রচার প্রসার করা, এটাই আমাদের এখন মূল মন্ত্র। আগে গিয়ে কার সঙ্গে অ্যালায়েন্স হবে, কার সঙ্গে হবে না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে। অধীর চৌধুরী এই ধরনের মন্তব্য করার পরেও ক্ষমা চাইতে নারাজ, এই বিষয়টা নিয়ে আপনি কি মন্তব্য করবেন? দেখুন, আমি আপনার তাদের মধ্যে না সংস্কার আছে, না ভারতবর্ষের মাটির প্রতি প্রেম মানসিকতা আছে। তো যেভাবে যে মানসিকতা তৈরি হয়, ওই পার্টির লক্ষ্য কি, পরিবার বেসিস পার্টি। আপনি দেখুন, ওই পরিবারকে চুরি করেছে, আরোপ লেগেছে, তার জন্য ইডি ডাকছে, তার জন্য আন্দোলন করে, তার জন্য রাস্তায় বসে গেছে সব। কেন ওই পরিবারকে কিছু জিজ্ঞাসা, ওই পরিবার চুরি করলো, মাফ করতে হবে। ওই পরিবার ডাকাতি করলে বলবে না ডাকাতি করে না, এরা তো ব্যাংক তৈরি করেছে। ওই পরিবারের জন্য চুরি মাফ, ডাকাতি মাফ, জোচ্চুরি মাফ, বাটপারি মাফ। বিপ্লব দেব যদি কাউ থেকে 1 টাকা চায় তো চুরি করেছে, কিন্তু ওনারা করলে চুরি করেনি, ওনারা দেখে দান দিয়েছে। তো এই যে মানসিকতা, এরা অন্য গ্রহে থাকে, আমরা আরেক গ্রহে থাকি। আরেক গ্রহ থেকে এরা, মানে 10 জনপথ একটা আলাদা গ্রহ, ওখান থেকে আমরা তাদের ভারতবর্ষের মানুষ প্রদক্ষিণ করি, তারা আলু দিয়ে চায়, তাদের এই মানসিকতার লোক এরা। কলকাতা তো দিদি বলছিল যে আমাদের এখানে আমাদের হয়রানি করছে, ইডি দিয়ে সিডি দিয়ে, ইডি সিডি দিয়ে হয়রানি করছে। এখন কোথা থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসছে, দিদি হিসাব দিক না। তো ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের সরকার, আজকে তো প্রমাণিত হচ্ছে। এত টাকা করি বেরোচ্ছে, ধীরে ধীরে যত যাচ্ছে তত বেরোচ্ছে। তো এগুলো যে ভারতীয় জনতা পার্টির সরকার যেটা শুরু করেছিল, আর সেটা যে সত্যি সেটা প্রমাণিত হচ্ছে। ইডিকে দোষ দিয়ে তোলা, ইডি তো চুরি করবে, তো তাকে ছাপা মারবে না, তার কাছ থেকে টাকা বের করবে না, জনতার টাকা। আপনি শিক্ষক নিয়োগ করবেন, তার জন্য কোটি কোটি টাকা আপনি নিয়ে শিক্ষক নিয়োগ করবেন, এই শিক্ষা কি দাম দেবে? শিক্ষা যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, সেটা জনতার সরকার। বাংলার দুর্ভাগ্য, যেভাবে ওরা চলে এসেছিল, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হতো, বাংলা অনেকটা এগিয়ে যেত। আর নিশ্চিত আমার ভরসা আছে বাংলার মানুষের উপর। দের হয়েছে, কিন্তু বাংলা নিশ্চিত নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার সুযোগ পায়। তোমার